তো প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আবার একবার নতুন ভিডিওতে সুস্বাগতম। তো এর আগের ভিডিওতে আমরা নদীর মধ্যগতিতে সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো পড়েছিলাম। তোমরা যারা আগের ক্লাসটি এখনও দেখেনি অবশ্যই কিন্তু প্লে লিস্টে গিয়ে সেই আগের ক্লাসটি দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা কিন্তু নদীর নিম্নগতিতে সঞ্চয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপ গঠিত হয়, যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু তোমরা আজকে এই ক্লাসের মধ্যে সুন্দরভাবে পড়তে চলেছো। ঠিক আছে, তো আর দেরি না করে শুরু করি যে নদীর নিম্ন গতিতে সঞ্চয় কাজের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়। ঠিক আছে, তো আজকে নিম্ন গতিতে সঞ্চয় কাজের ফলে প্রথম যে ভূমিরূপটা আমরা দেখতে চলেছি সেটি হলো, দেখো, প্লাবন ভূমি। প্লাবন ভূমি কি? সবার প্রথমে জেনে নাও প্লাবন ভূমি কি। প্লাবন কথাটার অর্থ কিন্তু কি? প্লাবন কথাটার অর্থ কিন্তু বন্যা। প্লাবন মানে বন্যা, আর ভূমি মানে তো জানোই, ভূমি মানে কোনো ভূমি, কোনো স্থান, জমি। ঠিক আছে, কি বলা আছে দেখি এখানে, নদীর নিম্ন গতিতে প্লাবনের ফলে নদীর দুপাশে পলি, বালি, নুড়ি, কাদা ইত্যাদি জমে যে সমভূমি গঠিত হয় তাকে প্লাবনভূমি বলে। এই যে দেখো এখানে নদীটা কিন্তু নিম্ন প্রবাহে, যেখানে বদ্বীপের পার্শ্ববর্তী অঞ্চলে চলে এসেছে। এখানে নদীর গতিপথের ঢাল একেবারেই নেই। এখানে নদী এবং ভূমির মধ্যে বা জমির মধ্যে উচ্চতা কিন্তু প্রায় নেই বললেই চলে, ছবি দেখে বুঝতে পারছো। তো তার ফলে কি হয়, নদীতে যখনই একটু জলের পরিমাণ বেড়ে যায় বা বর্ষাকাল আসে, তখনই কিন্তু নদীর জল উপচে দুপারে কিন্তু ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। তখন নদীর জল আর নদীতে না থেকে কি দুপাশে বন্যার সৃষ্টি করে, এবং এই জলের সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে পলি, বালি, নুড়ি, কাদা কিন্তু প্রবাহিত হয়ে যায়। তার ফলে নদীর উপত্যকার দুপাশে কিন্তু বিস্তীর্ণ এলাকাতে, যতদূর পর্যন্ত নদীর জল প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছ জলময় হয়ে আছে, সেই বিস্তীর্ণ এলাকাতে কিন্তু নদী প্রচুর পরিমাণে উর্বর পলিবালি সঞ্চিত করে। এই সম্পূর্ণ এলাকাটায় যতদূর পর্যন্ত নদীর জল প্রবাহিত হচ্ছে বা প্লাবিত হচ্ছে, সেই বন্যা কবলিত প্লাবিত এলাকাটিকেই কিন্তু প্লাবন ভূমি বলা হচ্ছে। এই জায়গাটা খুবই খুবই উর্বর, এখানে কিন্তু চাষাবাদ খুব ভালো হয়। ঠিক আছে, কিন্তু একটাই সমস্যা, বর্ষাকালে এই জায়গাটা কিন্তু জল প্লাবিত হয়ে থাকে। তো এই প্লাবন ভূমির কি বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর বা ক নম্বর বৈশিষ্ট্য আছে কি, প্লাবন ভূমি প্রায় সমতল প্রকৃতির হয়। ছবি দেখে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ একদম সমতল জায়গাটা। খ নম্বর বৈশিষ্ট্য কি, প্লাবনভূমি যথেষ্ট উর্বর হয়। তো এখানে যেহেতু নদীর পলিবালি সঞ্চিত হচ্ছে, তো এই জায়গাটা খুবই উর্বর হয়, এখানে খুব ভালো বাদাম, তরমুজ, ধান চাষও হয়ে থাকে। ঠিক আছে, এর উদাহরণ কোথায়, বিহারের রাজমহল অঞ্চলে গঙ্গার গতিপথের দুপাশে কিন্তু এরকম প্লাবনভূমি দেখা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছ? এরপরের 2 নম্বর পয়েন্ট কি আছে দেখি। 2 নম্বর পয়েন্টে আছে স্বাভাবিক বাঁধ বা লেভি। স্বাভাবিক বাঁধ বা লেভি। স্বাভাবিক বাঁধ বা লেভি কি, নিম্ন গতিতে নদীর উভয় তীরে পলি, কাদা, বালি সঞ্চিত হয়ে যে বাঁধের সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে। যখন নিম্ন গতিতে নদী চলে আসে তখন কিন্তু নদীতে বোঝা বহন করার ক্ষমতা একদমই থাকে না। এক্ষেত্রে কি করে, নদী তার বাহিত নুড়ি, পলি, বালি এগুলো কিন্তু নদীর 2 তীরে সংলগ্ন অঞ্চলে কিন্তু জমা করতে থাকে। এর ফলে কি হয়, যখন বর্ষাকাল আসে তখন তো জল প্লাবিত হয়ে দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করেই, যে যখন প্লাবন সমভূমি গঠিত করে, কিন্তু তাছাড়াও বাদবাকি সময় কিন্তু নদী তার একদম তীর ঘেঁষে বা পার ঘেঁষে কিন্তু সেই সঞ্চয় ঘটাতে থাকে, যে কারণে কি এর নদীর দুপার কিন্তু অপেক্ষাকৃত উঁচু হয়ে থাকে, মানে স্বাভাবিকভাবেই অনেকটা বাঁধের মতো হয়ে থাকে। যেখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে নদীর 2 পার জুড়ে একটা কিন্তু গাছের কিন্তু লাইন দেখা যাচ্ছে, সারি করে গাছ জন্মাইছে। তার কারণ কি, কারণ এই জায়গাটা খানিকটা উঁচু পার্শ্ববর্তী এলাকার থেকে। যদি এখানে জায়গাটা উঁচু না হতো তাহলে এত গাছপালা কিন্তু জন্মাতো না, কারণ জলময় এলাকা হলে যদি সেই জায়গাটাতে যে জলাময় হয়ে থাকে তাহলে সেখানে তো এত গাছপালা জন্মাবে না। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে নদীর তীরটা বা নদীর পাড়টা কিন্তু পার্শ্ববর্তী এলাকার থেকে খানিকটা উঁচু হয়ে আছে, যে কারণে এখানে এত সুন্দর করে গাছপালা জন্মাইছে। তো এই জায়গাটাই হলো কি নদীর স্বাভাবিক বাঁধ। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে যদি আমরা এঁকে দেখাই তাহলে কীরকম দেখতে হবে, এই জায়গাটাকে আঁকলে কিন্তু দেখতে এরকম হবে। দেখো কীরকম হবে, এই হলো স্বাভাবিক বাঁধ, এখানে এরকম করে নদী আছে, তারপরে আর পাশেও আরেকটা নদীর আরেকটা পাড় আছে,
এবং এর মাঝখান দিয়ে কিন্তু নদী প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এখান দিয়ে কিন্তু নদী প্রবাহিত হচ্ছে। আর এই দুটো অংশ যে দেখতে পাচ্ছ তোমরা, এই অংশ দুটোই হলো কি, এই অংশ দুটোই হলো স্বাভাবিক বাঁধ। ঠিক আছে, এর পার্শ্ববর্তী এলাকাগুলো কিন্তু এই স্বাভাবিক বাঁধের থেকে নিচু হয়ে থাকে। যেই এই স্বাভাবিক বাঁধের পাশেই তাহলে দুপাশে কি থাকে, এই স্বাভাবিক বাঁধের দুপাশেই কিন্তু থাকছে কি, প্লাবন সমভূমি। ঠিক আছে, আর কোনো বুঝতে অসুবিধা নেই। তো বৈশিষ্ট্য কি, স্বাভাবিক বাঁধ কোনো নদী পথের সমান্তরালে গড়ে ওঠে। তো নদী যেদিকে প্রবাহিত হবে তার দুই পাড় বা দুই তীর জুড়েই গড়ে উঠবে, তো অবশ্যই নদীর সঙ্গে সমান্তরালেই থাকবে। খ নাম্বার কি, স্বাভাবিক বাঁধ নিম্ন গতিতে নদীর বন্যা প্রতিরোধ করে। তো এই পাড়টা যেহেতু দেখতেই পাচ্ছ কিছুটা হলেও প্লাবন সমভূমির থেকে উঁচু, তো ছোটোখাটো বন্যাকে কিন্তু এরা অনেকটা কিন্তু প্রতিহত করে, মানে বন্যা নদীর জল কিন্তু সহজে এই প্লাবন সমভূমিতে ঢুকতে পারে না। যখন অনেকটাই জল বেড়ে যায় তখনই কিন্তু স্বাভাবিক বাঁধ উপচে কিন্তু জল প্লাবন সমভূমিতে প্রবেশ করে। তো নিম্নগতিতে বন্যাকে অনেকটাই প্রতিরোধ করে প্রাকৃতিকভাবে। এর উদাহরণ কি, পশ্চিমবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদে নদীতে এখানে অনেক স্বাভাবিক বাঁধ কিন্তু এরকম স্বাভাবিক বাঁধ কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, তো এরপরে কি আছে দেখি, এরপরের পয়েন্ট 3 নম্বর পয়েন্ট হলো বদ্বীপ। দেখো বদ্বীপ, এখানে শব্দটি থেকেই কিন্তু সহজেই আমরা বুঝতে পারছি যে বয়ের মতো দ্বীপ। দ্বীপ কি, দ্বীপ হলো পলি বালি সঞ্চিত হয়ে একটা তৈরি হওয়া নতুন একটা কি বলতে পারো, একটা এলাকা। ঠিক আছে, ছোট এলাকা। তো এখানে বদ্বীপ বলতে কি বলা হচ্ছে, নদীর মোহনা সংলগ্ন অংশে নদীবাহিত পলি বালি কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে মাত্রাহীন কিংবা গ্রিক অক্ষর ডেল্টার ন্যায় অবস্থান করলে, এটা ডেল্টার ন্যায় অবস্থান করলে হবে, ডেল্টার ন্যায় অবস্থান করলে তাকে বদ্বীপ বলে। তাহলে বাংলায় যে আমরা ব লিখি, সেই বয়ের যদি আমরা মাত্রা না দেই তাহলে যেরকম দেখতে হবে, মানে প্রায় সেরকমই দেখতে অনেকটা। এটা আবার কি, এই মাত্রা ছাড়া বটা কিন্তু গ্রিক অক্ষর আবার ডেল্টার মতো দেখতে। ঠিক আছে, মাত্রা ছাড়া বটা, তো এরকমই মাত্রা ছাড়া বয়ের মতো বা গ্রিক অক্ষর ডেল্টার মতো ভূমিরূপ কিন্তু গড়ে ওঠে, যেটা নদীর সঞ্চয় কাজের ফলেই গড়ে ওঠে। সেটা কোথায় কোথায় গড়ে ওঠে, সেটা কিন্তু গড়ে ওঠে নদীর মোহনায়, যেখানে নদী এসে সমুদ্রের সঙ্গে মিলিত হচ্ছে, সেই সংলগ্ন এলাকাতেই কিন্তু এরকম করে নদীর সঞ্চয় কাজের ফলে দেখো মাত্রাহীন বয়ের মতো ভূমিরূপগুলো গড়ে উঠেছে। এই যে মাত্রাহীন, প্রায় বাংলা মাত্রাহীন বয়ের মতো যে ভূমিরূপগুলো আছে, এগুলোই হলো কি, এগুলোই হলো কিন্তু বদ্বীপ। দেখো এই ছবিটা তোমরা কিন্তু এই নোটটার সঙ্গে কিন্তু আঁকতে পারবে। আর রিয়েল বাস্তব ছবি যদি দেখতে চাও তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে ছবিটা, এগুলো স্যাটেলাইট ইমেজ, যেখানে নদী, কোন নদী, গঙ্গা ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর যে মিলিত বদ্বীপ, সেই সুন্দরবন বদ্বীপ, এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একেবারে বাংলাদেশ পর্যন্ত এখানে কিন্তু এই এলাকাটা সম্পূর্ণ এলাকাটার চিত্রটা তুলে ধরা হয়েছে। দেখো কতগুলো বদ্বীপ এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, নদীগুলো এখানে অনেক অসংখ্য ছোট ছোট শাখায় বিভক্ত হয়ে গেছে এবং তাদের সঞ্চয়জাত পদার্থগুলো কিন্তু নদীর বুকেই চরের মতো করে জমা হয়েছে। এগুলো কিন্তু অনেক বড় বড়। ঠিক আছে, উপর থেকে অনেক ছোট দেখা যাচ্ছে, এগুলোই হলো বদ্বীপ। তো এখানে বদ্বীপের কিন্তু আমরা শ্রেণীবিভাগ করতে পারি, কারণ বদ্বীপ দেখতে কিন্তু একই রকমের, মানে বদ্বীপের যে গঠন প্রক্রিয়া কিন্তু একই রকমের নয়। গঠন প্রক্রিয়ার আলাদা আলাদা হওয়ার জন্য এর দেখতেও কিন্তু খানিকটা আলাদা আলাদা হয়ে থাকে। যেরকমটা কি হয়, ত্রিকোণাকার বদ্বীপ, ধনুকাকৃতি বদ্বীপ, পাখির পায়ের আকৃতি বিশিষ্ট বদ্বীপ, হ্রদ বদ্বীপ, সমুদ্র বদ্বীপ, এই কতগুলো ভাগে ভাগ করতে পারি আমরা। এর মধ্যে তোমাদের মাধ্যমিকের যে সিলেবাসে আছে সেগুলো হলো কি, ধনুকাকৃতি বদ্বীপ, পাখির পায়ের আকৃতির বিশিষ্ট বদ্বীপ, এবং আরেকটা হলো তীক্ষ্ণাগ্র বদ্বীপ। সেই তীক্ষ্ণাগ্র বদ্বীপও কিন্তু তোমাদের সিলেবাসে আছে, যেটা কিন্তু আমরা অন্য একটি ভিডিওতে সেই বদ্বীপ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তো এখানে হয়ে গেল বদ্বীপের শ্রেণীবিভাগ। উদাহরণ কি, উদাহরণ যদি দেখি আমরা, তাহলে গঙ্গা ব্রহ্মপুত্রের, এই লাইনটাকে তোমরা আন্ডারলাইন করে রাখো, গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তাহলে গঙ্গা ব্রহ্মপুত্রের, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে যে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী মিলে যে বদ্বীপটা তৈরি করেছে, এটাই কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। ঠিক আছে, এই লাইনটিকে তোমরা নোট ডাউন করে নেবে অবশ্যই। ঠিক আছে, এছাড়া কি, হুগলি নদীর মোহনাতে সাগরদ্বীপ, তোমরা সবাই নামটা শুনেছ। হাড়িয়াভাঙা নদীর মোহনায় কিন্তু
পূর্বাশা দ্বীপ নামে এই বদ্বীপ কিন্তু সৃষ্টি হয়েছে, যেগুলো কিন্তু এই সাগর দ্বীপ এবং পূর্বাশা দ্বীপ এগুলো কিন্তু অনেক বড় বড় বদ্বীপ। ঠিক আছে, তো এই হলো বদ্বীপ। আর এই ছিল তোমাদের আজকের ক্লাসে নিম্ন গতিতে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো, যেগুলো আমরা আজকে এখানেই শেষ করলাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। ঠিক আছে, এই যে দেখো প্রথম থেকে একবার, এটা ছিল প্লাবনভূমি। হ্যাঁ, এরপরে 2 নম্বর ভূমিরূপে কী ছিল? 2 নম্বর ছিল আমাদের স্বাভাবিক বাঁধ বা লেভি, এবং 3 নম্বরে আমরা পড়লাম কি? বদ্বীপ। ঠিক আছে, এখানেই আমাদের নদীর নিম্নগতিতে সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো শেষ হলো। তো এর পরবর্তীকালে নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে আমরা কিন্তু হিমবাহের কাজ কিন্তু পড়তে চলেছি। তো তোমরা সিরিয়ালি ক্লাসগুলোকে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের এবং পরীক্ষায় অনেক হেল্পফুল হবে। তো এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকবে এবং নিয়মিত ক্লাসগুলোকে দেখবে ও শেয়ার করবে। ঠিক আছে, তো সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে পরবর্তী অন্য একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে।